আজ এই ভিডিওতে আমরা ক্লাস 6-এর প্রত্যেকটি বিষয়ের অর্থাৎ বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, গণিত, পরিবেশ ও বিজ্ঞান, স্বাস্থ্য ও শারীরশিক্ষার মডেল অ্যাক্টিভিটি টাস্কের সমাধান একটি ভিডিওতেই দেখে নেব। এছাড়া আলাদা আলাদা করেও দেওয়া আছে প্লেলিস্টে। এই ভিডিও ডেসক্রিপশানে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, চাইলে সেখান থেকেও দেখে নিতে পারবে। এবারে প্রথমেই আমরা বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্কের সমাধান দেখে নেব। এবারে প্রথমেই 1 নম্বরে দেওয়া আছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। তো 1-এর 1 নম্বর হলো খোলের মধ্যে বোঝাই করা রয়েছে, সঠিক উত্তর হবে অপশান ঘ, শুকনো খড়ের আটি। তারপর 1-এর 2 নম্বর হলো নদীর ধারে রয়েছে, সঠিক উত্তর হবে অপশান গ, একটি বড় নৌকো। তারপর 1-এর 3 নম্বর হলো কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর একটি কাব্যগ্রন্থ হলো, সঠিক উত্তর হবে অপশান ক, নীল নির্জন। এবারে 2-এর প্রশ্নগুলো দেখে নিই। 2-এর 1 নম্বর প্রশ্ন হলো ভর দুপুরে শব্দটির অর্থ কী? তো আমরা উত্তরে লিখব ভর দুপুরে শব্দটির অর্থ হলো মধ্যাহ্নে বা ঠিক দুপুর বেলায়। এরপর 2-এর 2 নম্বর প্রশ্ন হলো ভর দুপুরে কবিতায় রাখাল বালক গাছের তলায় শুয়ে শুয়ে কী দেখছে? তো এর উত্তরে আমরা লিখব ভর দুপুরে কবিতায় রাখাল বালক গাছের তলায় শুয়ে শুয়ে দেখছে যে মেঘগুলো আকাশ ছুঁয়ে ভেসে বেড়াচ্ছে। এরপর 2-এর 3 নম্বর প্রশ্ন হলো ভর দুপুরে কবিতায় বর্ণিত গালচেটি কী দিয়ে প্রস্তুত? তো আমরা উত্তরে লিখব ভর দুপুরে কবিতায় বর্ণিত গালচেটি ঘাস দিয়ে প্রস্তুত। এবারে 3-এর প্রশ্নগুলো দেখে নিই। 3-এর 1 নম্বর প্রশ্ন হলো ভর দুপুরে কবিতায় অশ্বত্থ গাছটিকে পথিকজনের ছাতা বলা হয়েছে কেন? তো আমরা উত্তরে লিখব গ্রীষ্মকালের ভর দুপুরে সূর্যের তীব্র দাবদাহে অশ্বত্থ গাছ ছায়া সুনিবিড় শীতল আশ্রয় দান করে পথিকদের প্রখর রোদের হাত থেকে রক্ষা করে। ছাতা যেমন আমাদের রোদ বৃষ্টির হাত থেকে বাঁচায়, ঠিক তেমনি অশ্বত্থ গাছটিও পথিকদের গ্রীষ্মের রোদ থেকে বাঁচায়, তাই অশ্বত্থ গাছটিকে পথিকজনের ছাতা বলা হয়েছে। এরপর 3-এর 2 নম্বর প্রশ্ন হলো ভর দুপুরে কবিতায় নদীর ধারের চিত্রটি কিভাবে উপস্থাপিত হয়েছে? তো আমরা উত্তরে লিখব ভর দুপুরে কবিতায় কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী এক অলস শান্ত গ্রাম্য দুপুরের ছবি বর্ণনা করতে গিয়ে নদীর ধারের চিত্র উপস্থাপিত করেছেন। কবিতায় দেখা যায় শুকনো খড়ের আটি বোঝাই করা একটি বড় নৌকো নদীর ঘাটে বাঁধা রয়েছে। এবারে 3-এর 3 নম্বর প্রশ্ন হলো আঁচল পেতে বিশ্বভুবন ঘুমোচ্ছে এইখানে, কবির মনে এমন অনুভূতি জেগেছে কেন? তো আমরা উত্তরে লিখব কবি দেখছেন এক নিস্তব্ধ দুপুরে চারপাশে অলস মেজাজ তৈরি হয়েছে, পথিকের বিশ্রামের জন্য অশ্বত্থ গাছ তার ছায়া মেলে দিয়েছে, গরু বাছুর আপন মনে চড়ে বেড়াচ্ছে, রাখাল ছেলে নিশ্চিন্তে গাছের তলায় ঘাসের ওপর শুয়ে শুয়ে আকাশ দেখছে, কোনো এক জনমানবহীন নৌকো খড় বোঝাই হয়ে নদীর ঘাটে বাঁধা, মানুষ তো ঘরের ভেতরে বিশ্রাম নিচ্ছেই, বাতাসও যেন ধুলো ওড়াবার খেলা খেলছে। সব মিলিয়ে এই বিশ্ব চরাচর জুড়ে এক অদ্ভুত শান্তির পরিবেশ তৈরি হয়েছে। তাই চারপাশের এই শান্ত ছবি দেখে কবির মনে অনুভূতি জেগেছে যে বিশ্বভুবন যেন নিজেই আঁচল পেতে ঘুমোচ্ছে। এবারে 4-এর প্রশ্নটি দেখে নিই। প্রশ্নটি হলো ভর দুপুরে কবিতায় গ্রাম বাংলার যে অলস দুপুরের ছবি ফুটে উঠেছে তার পরিচয় দাও। তো আমরা উত্তরে লিখব ভর দুপুরে কবিতায় গ্রাম বাংলার এক অলস দুপুরের ভারী সুন্দর একটি ছবি ধরা পড়েছে। ছাতার মতো দাঁড়িয়ে রয়েছে একটি অশ্বত্থ গাছ, তার নিচে ঘাসের গালিচা পাতা, ক্লান্ত পথিকেরা সেখানে বিশ্রাম নেয়, দূরে গরু বাছুরগুলিকে চড়তে দিয়ে রাখাল ছেলে গাছের নিচে শুয়ে দেখছে কেমন করে মেঘের দল নীল আকাশটাকে ছুঁয়ে উড়ে বেড়াচ্ছে, নদীর ধারে বাঁধা রয়েছে কাদের একটা খড় বোঝায় বড় নৌকো, চারপাশে আর কেউ নেই, শুধু হালকা হাওয়ায় উড়ে বেড়াচ্ছে মিহি সাদা ধুলোর রাশি। এরকম অলস দুপুরবেলা গ্রামের লোকজন যে যার ঘরে গভীর ঘুমে মগ্ন। কবির মতে নিস্তব্ধ দুপুরের আলস্য ভরা মায়ার বাঁধনে বিশ্বভুবন বা বিশ্ব প্রকৃতিও যেন ধরা দিয়েছে। তার মনে হয়েছে এই ভর দুপুরে মানুষের মতো প্রকৃতিও যেন তার সবুজ আঁচলখানি পেতে শান্তিতে ঘুমোচ্ছে। এইভাবে কবি টুকরো টুকরো দৃশ্যের মধ্য দিয়ে গ্রাম বাংলার অলস দুপুরের ছবি ফুটিয়ে তুলেছেন। এবারে ইংরেজি মডেল অ্যাক্টিভিটি টাস্কের সমাধান দেখে নিই। এবারে প্রথমেই দেখো একটা প্যাসেজ দেওয়া আছে এবং এই প্যাসেজের উপর ভিত্তি করে কিছু প্রশ্ন আছে। তো প্রথমে প্যাসেজটা একটু দেখে নিই। এখানে বলা হয়েছে ইন দ্য মিন টাইম দ্য টাইগার ডিস্টার্বড অ্যান্ড কনফিউজড বাই অল দ্য পিপল হ্যাড চিউড থ্রু দ্য রোপ, অর্থাৎ ইতিমধ্যেই বাঘটি এত সমস্ত লোকের দ্বারা বিরক্ত হয়ে ও ঘাবড়ে গিয়ে দড়িটিকে চিবিয়ে কেটে ফেলেছিল। ইট র্যান অ্যাওয়ে টু দ্য জঙ্গল, সেটি দৌড়ে জঙ্গলে পালিয়ে গেল। দ্য ভিলেজার্স ওয়ার রিলিভড, গ্রামবাসীরাও সকলে স্বস্তি পেল। ভোলানাথ নাও স অ্যান অপরচুনিটি টু ব্র্যাগ, ভোলানাথ দেখল এই তার সুযোগ বড়াই করার।
ইট ইজ আই হু ক্যাপচার্ড দ্য টাইগার লাস্ট নাইট, আই ইভেন পুলড হিজ ইয়ার্স। আমি সেই ব্যক্তি যে গত রাতে বাঘটিকে ধরেছিলাম, এমনকি আমি ওর কান ধরে টেনেছি। ভোলানাথ অ্যানাউন্সড প্রাউডলি। ভোলানাথ গর্ব ভরে সেটা ঘোষণা করল। এভরিওয়ান মার্ভেলড অ্যাট হিজ ব্রেভারি। সকলেই তার সাহসিকতায় অবাক হয়ে গেল। সুন দ্য নিউজ অফ ভোলানাথ ব্রেভারি রিচড দ্য কিং। অর্থাৎ শীঘ্রই ভোলানাথের সাহসিকতার খবর রাজার কাছেও পৌঁছে গেল। দ্য কিং ওয়াজ হাইলি ইমপ্রেসড। রাজা প্রচণ্ড প্রভাবিত হলেন। তো এই গেল প্যাসেজটার মানে। এবার আমরা অ্যাক্টিভিটি 1-এ যে কোশ্চেনগুলো দেওয়া আছে সেগুলো সমাধান দেখে নিই। এবারে অ্যাক্টিভিটি 1 দেখে নিই। অ্যাক্টিভিটি 1-এর এ নম্বরে আছে টিক দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ এখানে যে অপশানগুলো আছে সঠিক উত্তরে টিক চিহ্ন দিতে হবে। তো 1 নম্বরটা হলো দ্য টাইগার ওয়াজ ডিস্টার্বড বাই, অর্থাৎ বাঘটি বিরক্ত হয়েছিল কাদের দ্বারা? সঠিক উত্তর হবে একদম শেষে যেটা আছে দ্য পিপল, অর্থাৎ লোকজনের দ্বারা। তারপর 2 নম্বর হলো দ্য কিং ওয়াজ, এখান থেকে সঠিক উত্তর হবে একদম প্রথমে এ নম্বরে যেটা আছে ইমপ্রেসড, অর্থাৎ রাজা খুবই মুগ্ধ হলেন বা প্রভাবিত হলেন। এবারে অ্যাক্টিভিটি 1-এর বি নম্বরে 3টি প্রশ্ন আছে, এর উত্তরগুলো দেখে নিই। তো 1 নম্বর প্রশ্ন হলো হাউ ডিড দ্য টাইগার এসকেপ, অর্থাৎ বাঘটি কিভাবে পালিয়ে গিয়েছিল। তো এখানে দুটো উত্তর দেখাচ্ছি, যে কোনো একটা লিখে দিও। এইরকম লেখা যায় দ্য টাইগার চিউড থ্রু দ্য রোপ অ্যান্ড এসকেপড, অর্থাৎ বাঘটি দড়িটিকে চিবিয়ে ছিঁড়ে ফেলেছিল এবং পালিয়ে গিয়েছিল। এছাড়া এরকম লেখা যেতে পারে দ্য টাইগার ডিস্টার্বড অ্যান্ড কনফিউজড বাই অল দ্য পিপল হ্যাড চিউড থ্রু দ্য রোপ দাজ হি এসকেপড, অর্থাৎ বাঘটি এত লোকের দ্বারা বিরক্ত হয়ে এবং ঘাবড়ে গিয়ে দড়িটিকে চিবিয়ে ছিঁড়ে ফেলেছিল এবং এইভাবেই সে পালিয়ে গিয়েছিল। দুটোর মধ্যে যে কোনো একটি উত্তর লিখে দিও। এবারে বিয়ের 2 নম্বর প্রশ্ন হলো ওয়াই ওয়ার দ্য পিপল রিলিভড, কেন লোকজন স্বস্তি পেয়েছিল। তো এরও দুটো উত্তর দেখাচ্ছি, যে কোনো একটা লিখে দিও। তো প্রথম উত্তরটি হলো দ্য পিপল ওয়ার রিলিভড বিকজ দ্য টাইগার র্যান অ্যাওয়ে টু দ্য জঙ্গল। লোকজন স্বস্তি পেয়েছিল তার কারণ হচ্ছে বাঘটি জঙ্গলে পালিয়ে গিয়েছিল। অথবা আরেকটা উত্তর আমরা লিখতে পারি, সেটা হচ্ছে দ্য পিপল ওয়ার রিলিভড বিকজ দ্য টাইগার হ্যাড গন টু দ্য জঙ্গল অ্যাট লাস্ট। লোকজন স্বস্তি পেয়েছিল তার কারণ হচ্ছে শেষমেশ বাঘটি জঙ্গলে চলে গিয়েছিল। দুটোর মধ্যে যে কোনো একটি উত্তর লিখে দিতে পারো। এবারে বিয়ের 3 নম্বর প্রশ্ন হলো হোয়াট ডিড ভোলানাথ ব্র্যাগ, অর্থাৎ ভোলানাথ গর্ব ভরে কী বলেছিল। তো আমরা উত্তরে লিখব ভোলানাথ ব্র্যাগড দ্যাট হি হ্যাড ক্যাপচার্ড দ্য টাইগার লাস্ট নাইট অ্যান্ড অলসো হ্যাড পুলড ইটস ইয়ার্স, অর্থাৎ ভোলানাথ গর্ব ভরে ঘোষণা করেছিল যে গত রাতে সে বাঘটিকে ধরেছিল এবং এমনকি বাঘের কান পর্যন্ত সে টেনেছিল। এবারে অ্যাক্টিভিটি 2-তে বলা হয়েছে আইডেন্টিফাই দ্য কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউন্স অফ দ্য গিভেন সেন্টেন্সেস অ্যান্ড রাইট দেম ইন দ্য কারেক্ট কলামস, অর্থাৎ এখানে দেখো যে বাক্যগুলো দেওয়া আছে, সেন্টেন্স দেওয়া আছে, এখান থেকে কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন খুঁজে নিয়ে যে বক্সটা দেওয়া আছে নিচে সেখানে লিখতে বলা হয়েছে। তো কাউন্টেবল নাউন মানে হচ্ছে যে নাউনগুলোকে গোনা যায় এবং আনকাউন্টেবল নাউন হচ্ছে যে নাউনগুলোকে গোনা যায় না। তো কাউন্টেবল নাউনের এখানে পড়বে প্ল্যান্টস, চেয়ার, গ্লাস, এবং আনকাউন্টেবল নাউনের এখানে পড়বে ওয়াটার, সল্ট, মিল্ক। এবার অ্যাক্টিভিটি 3-তে বলা হয়েছে স্টাডি দ্য ফ্যামিলি চার্ট অফ সূর্যা সেন, রাইট 6 সেন্টেন্সেস অ্যাবাউট হিজ ফ্যামিলি, অর্থাৎ সূর্য সেন সম্পর্কে একটা ফ্যামিলি চার্ট দেওয়া আছে, এই বিষয়ে 6টি বাক্য লিখতে বলা হয়েছে। তো ভালো করে দেখে নাও। তো আমরা লিখব সূর্যা সেন ইজ এ স্কুল স্টুডেন্ট, অর্থাৎ সূর্য সেন হচ্ছে একজন স্কুলের ছাত্র। দেয়ার আর 6 মেম্বার্স ইন হিজ ফ্যামিলি, তার পরিবারে 6 জন সদস্য আছে। হিজ পেরেন্টস আর অমিত সেন অ্যান্ড স্মিতা সেন, অর্থাৎ তার পিতামাতা হলেন অমিত সেন এবং স্মিতা সেন। সুমিত সেন ইজ হিজ আঙ্কেল, সুমিত সেন হলেন তার কাকা। হিজ গ্র্যান্ডফাদার ইজ অশোক সেন অ্যান্ড গ্র্যান্ডমাদার ইজ অনিতা সেন, তার ঠাকুরদা হলেন অশোক সেন এবং তার ঠাকুমা হলেন অনিতা সেন। দে অল লাভ ইচ আদার, তারা প্রত্যেককে ভালোবাসে। এবারে ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্কের সমাধানগুলো দেখে নিই। এবারে 1 নম্বরে বলা আছে ঠিক ভুল নির্ণয় করো। তো ক নম্বরে আছে বিন্ধ্য পর্বতের দক্ষিণ ভাগকে বলা হতো দাক্ষিণাত্য, কথাটি ঠিক, এর জন্য পাশে ঠিক লিখতে হবে। তারপর খ নম্বর হলো হর্ষচরিত লিখেছিলেন হর্ষবর্ধন, এই কথাটি ভুল, এখানে ভুল লিখতে হবে, তার কারণ হর্ষচরিত লিখেছিলেন বাণভট্ট। তারপর গ নম্বরে আছে জাদুঘরে থাকে পুরনো দিনের নানা প্রত্নবস্তু, এই কথাটি ঠিক, পাশে ঠিক লিখতে হবে। এবারে 2 নম্বরে দেওয়া আছে স্তম্ভ মেলাও। তো ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলাতে হবে। তো ক স্তম্ভে প্রথমে আছে শকাব্দ, এর সঙ্গে খ স্তম্ভের মিলবে কনিষ্ক। তারপর ক স্তম্ভের 2 নম্বরে আছে গুপ্তাব্দ, এর সঙ্গে খ স্তম্ভের 3 নম্বরে আছে প্রথম চন্দ্রগুপ্ত, এটা মিলবে।
তারপর ক স্তম্ভের 3 নম্বরে আছে হর্ষাব্দ, এর সঙ্গে খ স্তম্ভের প্রথমেই আছে হর্ষবর্ধন, এটা মিলবে। এবারে 3-এর প্রশ্নগুলো দেখে নিই। 3-এর ক নম্বর প্রশ্ন হলো কোন অঞ্চলকে আর্যাবর্ত বলা হয়? তো আমরা উত্তরে লিখব ভারতবর্ষের উত্তর ও দক্ষিণ অংশকে ভাগ করেছে বিন্ধ্য পর্বত। সাধারণভাবে আর্যরা উত্তর অংশে বাস করত বলে ওই অঞ্চলকে আর্যাবর্ত বলা হতো। এরপর 3-এর খ নম্বর হলো প্রায় ঐতিহাসিক যুগ কাকে বলে? তো আমরা উত্তরে লিখব যে সময় লেখা পাওয়া যায় অথচ তা পড়া যায় না সেই সময়কে প্রায় ঐতিহাসিক যুগ বলা হয়। এবারে 4-এর প্রশ্নগুলো দেখে নিই। 4-এর ক নম্বর প্রশ্ন হলো, তো এটা দেখো প্রশস্তি লেখা আছে, তো এটা প্রশস্তি হবে। প্রশস্তি কি? মুদ্রা কিভাবে ইতিহাস নির্মাণে সাহায্য করে? তো প্রথমে প্রশস্তি কি বিষয়টা দেখে নিই। একটা পয়েন্ট করবে প্রশস্তি, তারপরে লিখব প্রাচীনকালে অনেক শাসকের গুণগানও লেখ হিসেবে খোদাই করা হতো, সেগুলোকে বলে প্রশস্তি। প্রশস্তি মানে গুণগান করা। এই প্রশস্তি লেখগুলি থেকে ওই শাসকের বিষয়ে অনেক কিছু জানা যায়, যেমন গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তি, সাতবাহন রাজ গৌতমীপুত্র সাতকর্ণীর নাসিক প্রশস্তি। এবারে এই প্রশ্নেরই আরেকটা অংশ ছিল, সেটা হচ্ছে মুদ্রা কিভাবে ইতিহাস নির্মাণে সাহায্য করে। তো আমরা এর জন্য একটা পয়েন্ট করে নেব যে ইতিহাস নির্মাণে মুদ্রা, তারপর লেখাটা লিখে নিই। প্রাচীন ভারতের ইতিহাস জানার জন্য মুদ্রা কাজে লাগে। মুদ্রায় শাসকের নাম, মূর্তি প্রভৃতি খোদাই করা থাকে। অব্দও পাওয়া যায় মুদ্রায়। এর ফলে মুদ্রা থেকে নানা রকম তথ্য জানতে পারা যায়। শক কুষাণদের ইতিহাস তো তাদের মুদ্রা থেকেই জানা যায়। এবারে 4-এর খ নম্বর প্রশ্ন হলো সাহিত্য উপাদানের সমস্যাগুলি কী কী? তো আমরা উত্তরে লিখব প্রাচীন ভারতের ইতিহাস লেখার ক্ষেত্রে অনেক রকম সাহিত্য উপাদান পাওয়া যায়। সেগুলোকে মোটামুটি দুরকম ভাগে ভাগ করা যায়, দেশি ও বিদেশি লেখকদের রচনা। প্রাচীন ভারতের ইতিহাস লেখার জন্য 3 ধরনের বিদেশি বিবরণ খুব জরুরি: গ্রিক, রোমান ও চীনা দূত ও পর্যটকদের বিবরণ। তবে বিদেশি সাহিত্যগুলির কয়েকটি সমস্যা আছে। বিদেশিরা ভারতীয় উপমহাদেশের সংস্কৃতি বুঝতেন না, ফলে অনেক কিছুর মানে বুঝতে তাদের ভুল হয়েছিল। তাছাড়া অনেক লেখার মধ্যে পক্ষপাতিত্ব ছিল। দেশীয় সাহিত্যেও পক্ষপাতিত্বের উদাহরণ আছে। তাছাড়া কাব্য নাটকে সমাজের নিচুতলার মানুষের কথা বিশেষ জানা যায় না। অধিকাংশ সাহিত্যের বর্ণনা মন গড়া। তবুও প্রাচীন ভারতীয় উপমহাদেশের ইতিহাস জানার জন্য সাহিত্য উপাদানগুলোর গুরুত্ব রয়েছে। এরপর ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্কের সমাধান দেখে নেওয়া যাক। এবারে 1 নম্বরে বলা হয়েছে বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। অর্থাৎ এখানে অপশান আছে, সঠিক উত্তরটা লিখতে হবে। তো 1-এর 1 নম্বর হলো সূর্যের আলোয় আলোকিত হয় না। এখান থেকে সঠিক উত্তর হবে অপশান গ, প্রক্সিমা সেন্টাউরি। তারপর 1-এর 2 নম্বর হলো মহাবিশ্ব সৃষ্টির সময় অসংখ্য ধূলিকণা ও গ্যাসের মহাজাগতিক মেঘ নিয়ে সৃষ্টি হয়েছিল। সঠিক উত্তর হবে অপশান খ, নীহারিকা। তারপর 1-এর 3 নম্বর হলো সৌরজগতের যে গ্রহটি পূর্ব থেকে পশ্চিমে আবর্তন করে সেটি হলো, এখান থেকে সঠিক উত্তর হবে অপশান খ, শুক্র। এরপর 2 নম্বরে আছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। 2-এর 1-এর 1 নম্বর হলো একটি বামন গ্রহের উদাহরণ হলো, শূন্যস্থানে লিখে দাও প্লুটো। তারপর 2-এর 1-এর 2 নম্বর হলো সৌরজগতের 8টি গ্রহের মধ্যে শূন্যস্থানে লিখব বৃহস্পতি গ্রহের অভিকর্ষ বল সবচেয়ে বেশি। এবারে 2-এর 2 নম্বরে বলা হয়েছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। তো ক স্তম্ভের প্রথমে আছে দেখো আকাশগঙ্গা, এর সঙ্গে খ স্তম্ভের মিলবে ছায়াপথ। তারপর ক স্তম্ভের 2 নম্বরে যেটা আছে নীল গ্রহের চারিদিকে ঘোরে, নীল গ্রহ অর্থাৎ পৃথিবীর কথা বলা হয়েছে, এর সঙ্গে মিলবে খ স্তম্ভের চাঁদ, অর্থাৎ চাঁদ পৃথিবীর চারদিকে ঘোরে। এবং তারপরে ক স্তম্ভের একদম শেষে আছে বৃহত্তম গ্রহাণু, এর সঙ্গে খ স্তম্ভের প্রথমে আছে একদম সেরেস, এটা মিলবে। এবারে 3-এর প্রশ্নগুলো দেখে নিই। 3-এর 1 নম্বর প্রশ্ন হলো সৌরঝড় হলে পৃথিবীর উপগ্রহ যোগাযোগ ব্যবস্থায় সমস্যা সৃষ্টি হয় কেন? তো আমরা উত্তরে লিখব সৌরঝড় হলে প্রচুর পরিমাণে আয়নিত কণা, গ্যাস, রশ্মি সূর্যের বাইরের অংশ থেকে চারিদিকে ছড়িয়ে পড়ে। ফলে এদের সংস্পর্শে এলে কৃত্রিম উপগ্রহগুলো ক্ষতিগ্রস্ত হয়। তাই সৌরঝড় হলে পৃথিবীর উপগ্রহ যোগাযোগ ব্যবস্থায় সমস্যা সৃষ্টি হয়। এরপর 3-এর 2 নম্বর প্রশ্ন হলো ধূমকেতুর 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। তো আমরা উত্তরে লিখব ধূমকেতুর 2টি বৈশিষ্ট্য হলো 1 নম্বর
ধূমকেতু ঝাঁটার মতো লেজ বিশিষ্ট উজ্জ্বল জ্যোতিষ্ক সূর্যের কাছাকাছি এলে ধূমকেতুর ধুলো গ্যাস জ্বলতে শুরু করে এবং লেজের মতো আকৃতি তৈরি হয়। এবং 2 নম্বর হলো ধূমকেতুর নির্দিষ্ট কক্ষপথ আছে। এবারে 4 প্রশ্নটি দেখে নিই। প্রশ্নটি হলো গ্রহ ও নক্ষত্রের মধ্যে 3টি পার্থক্য লেখো। তো আমরা উত্তরে লিখব, প্রথমে এরকম একটা চার্ট করে নিও, বাঁদিকে নক্ষত্র, ডান দিকে হচ্ছে গ্রহ। তো নক্ষত্রের এখানে আমরা লিখব, মহাকাশে যেসব জ্যোতিষ্কের নিজস্ব আলো ও উত্তাপ আছে তাদের নক্ষত্র বলে। আর গ্রহের এখানে লিখব, নক্ষত্রের চারিদিকে যে সকল জ্যোতিষ্ক ঘুরে বেড়ায় এবং নক্ষত্রের আলোয় আলোকিত ও উত্তপ্ত হয় তাদের গ্রহ বলে। তারপর 2 নম্বরে নক্ষত্রের এখানে আবার লিখব, নক্ষত্রগুলি আয়তনে অনেক বড় হয়। আর গ্রহের এখানে লিখব, গ্রহগুলি আয়তনে নক্ষত্র অপেক্ষা ছোট হয়। তারপর শেষ পার্থক্য নক্ষত্রের এখানে লিখব, নক্ষত্রগুলি কক্ষপথের পরিধি বহুদূর বিস্তৃত হয়। আর গ্রহের এখানে লিখব, গ্রহগুলির কক্ষপথ তুলনামূলক ছোট। এবারে 5 প্রশ্নটি দেখে নিই। প্রশ্নটি হলো আমাদের সবচেয়ে কাছের নক্ষত্রটির সংক্ষিপ্ত পরিচয় দাও। তো আমরা উত্তরে লিখব, আমাদের সবচেয়ে কাছের নক্ষত্র হলো সূর্য। তারপর একটা পয়েন্ট করব, সূর্য পরিচিতি। এবার একে একে লিখে যাব। আকাশগঙ্গা ছায়াপথের একটি মাঝারি মাপের নক্ষত্র হলো সূর্য। প্রায় 460 কোটি বছর আগে মহাশূন্যে ভাসমান ধূলিকণা, হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের বিশাল মেঘ সংকুচিত হয়ে জমাট বেঁধে তৈরি হয় সূর্য। সূর্য পৃথিবী অপেক্ষা 13 লক্ষ গুণ বড় ও 3 লক্ষ গুণ ভারী। সূর্যরশ্মির 200 কোটি ভাগের 1 ভাগ মাত্র পৃথিবীতে এসে পৌঁছয় এবং ওই আলো পৃথিবীতে আসতে প্রায় 8 মিনিট 20 সেকেন্ড সময় লাগে। সূর্যের বাইরের দিকের উষ্ণতা প্রায় 6000 ডিগ্রি সেন্টিগ্রেড আর ভিতরের দিকের উষ্ণতা প্রায় 1.5 কোটি ডিগ্রি সেন্টিগ্রেড। সূর্যের গায়ে যেখানে উত্তাপ একটু কম সে জায়গাগুলো একটু কম উজ্জ্বল, তাই কালো দাগের মতো দেখায়। এদের সৌরকলঙ্ক বলে। সূর্যের মতো মাঝারি হলুদ নক্ষত্রের আয়ু সাধারণত 1000 কোটি বছর। সূর্যের বাইরের অংশে ছোট ছোট বিস্ফোরণ হলে প্রচুর পরিমাণে আয়নিত কণা, গ্যাস, রশ্মি চারিদিকে ছড়িয়ে পড়ে। একে সৌরঝড় বলে। প্রতি 11 বছর অন্তর এই ঝড় জোরালো হয়। এবারে গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্কের সমাধান দেখে নেওয়া যাক। এবারে প্রথমে 1 নম্বরে দেওয়া আছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, অর্থাৎ অপশন আছে, সঠিক উত্তরটা এখান থেকে লিখতে হবে। তো ক নম্বরটা হলো 40 ভাগ 5 গুণ 4 এর সরল মান হলো, এখান থেকে সঠিক উত্তর হবে অপশান সি 32। তার কারণ হচ্ছে কি, এখানে 40 ভাগ 5 গুণ 4 রয়েছে, তো ভাগ এবং গুণের মধ্যে ভাগের কাজ আগে হবে, তাই 40কে 5 দিয়ে ভাগ করলে হবে 8, তার সাথে গুণ হিসেবে থাকবে 4, তাহলে 8 আর 4 গুণ করলে হবে 32। এবারে খ নম্বর হলো 6 গুণনীয়কগুলি হলো, এখান থেকে সঠিক উত্তর হবে অপশান ডি 6, 3, 2, 1। তো 6কে 1 দিয়েও ভাগ করা যায়, 2 দিয়েও ভাগ করা যায়, 3 দিয়েও ভাগ করা যায় এবং 6 দিয়েও ভাগ করা যায়। তাই 6 গুণনীয়কগুলি হলো 1, 2, 3, 6, অর্থাৎ অপশান ডি যেটা সেটা হচ্ছে সঠিক উত্তর। এবারে গ নম্বর হলো প্রকৃত ভগ্নাংশটি হলো, এখান থেকে সঠিক উত্তর হবে অপশান ডি 3/4। তার কারণ হচ্ছে কি, যে ভগ্নাংশের লব ছোট এবং হর বড় হয় সেটাই হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। তাই এখানে লব হচ্ছে 3, হর হচ্ছে 4, তাই হরের চেয়ে লব এখানে ছোট আছে, তাই অপশান ডি প্রকৃত ভগ্নাংশ এবং এটি সঠিক উত্তর। এবারে 2 নম্বর দেওয়া আছে সত্য বা মিথ্যা লেখো। তো ক নম্বরে একটা ছবি দেওয়া আছে, এখানে বলা হয়েছে রং করা অংশটি 1/4 অংশ। এই বিবৃতিটি সত্য হবে। তার কারণ হচ্ছে এখানে ছবিতে দেখো 8টি অংশের মধ্যে 2টি অংশে রং করা আছে, তাহলে রং করা হয়েছে কত, 2/8 অংশ। তো এটাকে যদি আমরা 2 দিয়ে কেটে দিই, অর্থাৎ উপরে থাকবে 1, নিচে থাকবে 4, তাই বিবৃতিটি সত্য। এবারে খ নম্বর দেওয়া আছে 0.35 দশমিক ভগ্নাংশে 3 স্থানীয় মান 30। এই বিবৃতিটি মিথ্যা হবে। তার কারণ হচ্ছে এখানে যেটা 3 আছে সেটা হচ্ছে দশমিকের পরেই রয়েছে, আর দশমিকের পরেই একদম ঠিক পরেই যে ঘরটা সেটা হচ্ছে দশাংশের ঘর, তাই এখানে 3 যেটা মান সেটা হচ্ছে 3/10, 30 কিন্তু নয়, এর জন্য বিবৃতিটি মিথ্যা হবে। এবারে গ নম্বরে আছে 5 জন রাজমিস্ত্রি একটি কাজ সম্পূর্ণ করতে 6 দিন সময় নেয়। একই কাজ করতে রাজমিস্ত্রির সংখ্যার সঙ্গে সময়ের সম্পর্ক সরল সম্পর্ক। এই বিবৃতিটি মিথ্যা হবে। তার কারণ হচ্ছে যদি রাজমিস্ত্রির সংখ্যা বাড়ানো হয় তাহলে সময় কম লাগবে, আর যদি রাজমিস্ত্রির সংখ্যা কমিয়ে দেওয়া হয় তাহলে সময় বেশি লাগবে, তাই এদের মধ্যে
বিপরীত সম্পর্ক রয়েছে, সরল সম্পর্ক নেই, এর জন্য বিবৃতিটি মিথ্যা হবে। এবারে 3-এর প্রশ্নগুলো দেখে নিই। ক নম্বর হলো মানের ঊর্ধ্বক্রমানুসারে লেখো, অর্থাৎ ছোট থেকে বড় হিসেবে লিখতে হবে। তো আমরা লিখব মানের ঊর্ধ্বক্রমানুসারে সাজিয়ে পাই। এখানে প্রথমে ছোট কোনটা আছে 1.33, তার থেকে একটু বড় কোনটা 2.31, তার থেকে আরেকটু বড় 11.3 এবং সব থেকে বড় এখানে সেটা হচ্ছে 13.3। এভাবে করে দিও। এবারে খ নম্বরে আছে 262 সেমিকে মিটারে প্রকাশ করো। তো ভালো করে দেখে নাও, আমরা জানি 100 সেমি সমান সমান 1 মিটার হয়, তাহলে 262 সেমিকে মিটারে নিতে হলে কি করতে হবে, 100 দিয়ে ভাগ করতে হবে, আর উত্তর কত চলে আসবে 2.62 মিটার। তো যেভাবে করা আছে একটু এভাবে করে দাও। এবারে গ নম্বরে আছে 8/5, এই ভগ্নাংশটিকে ছবির সাহায্যে দেখাও। তো 8/5 এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, তার কারণ হচ্ছে এখানে 8 লব এটা হচ্ছে বড় এবং হর 5 এটা হচ্ছে ছোট। তো এবার এটাকে কি করতে হবে, অপ্রকৃত ভগ্নাংশটাকে প্রথমে মিশ্র ভগ্নাংশ তৈরি করতে হবে, অর্থাৎ 8কে 5 দিয়ে ভাগ করতে হবে, তাহলে মিশ্র ভগ্নাংশ হবে 1/3/5। এবার এটাকেই ছবির আকারে দেখাতে হবে। তো 1 যেটা সেটা পূর্ণ সংখ্যা, অর্থাৎ একটা বক্স করে নাও, এটা পুরো রং করে দাও। আর বাকি যেটা আরেকটা বক্স করবে 5-এর মধ্যে 3, অর্থাৎ বক্সটাকে 5 ভাগে ভাগ করবে, তার মধ্যে 3 অংশে রং করে দেবে। এরকম করে দিলেই হয়ে যাবে। এবারে 4-এর প্রশ্নগুলো দেখে নিই। 4-এর ক নম্বর প্রশ্ন হলো একটি ইঞ্জিনের সামনের চাকার পরিধি 14 ডেসিমি এবং পিছনের চাকার পরিধি 35 ডেসিমি, কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যকবার ঘোরা সম্পূর্ণ করবে। তো এবার কি করতে হবে, এই যে 14 ডেসিমি এবং 35 ডেসিমি আছে, লসাগুটা বের করতে হবে। তো আমরা লিখব কমপক্ষে যে দূরত্ব গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যকবার ঘুরবে সেই দূরত্ব হবে 14 ডেসিমি ও 35 ডেসিমি লসাগু। তো 14 আর 35-এর লসাগু আমরা নির্ণয় করব। তো লসাগু বের হবে 70। তাই আমরা উত্তরে লিখে দিব কমপক্ষে 70 ডেসিমি পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যকবার ঘোরা সম্পূর্ণ করবে। এবারে 4-এর খ নম্বর প্রশ্ন হলো 360 বিঘা জমি 20 দিনে চাষ করতে 4টি ট্রাক্টর লাগে, 1800 বিঘা জমি 10 দিনে চাষ করতে হলে কটি ট্রাক্টর লাগবে নির্ণয় করো। তো প্রথমেই আমরা লিখে নেব গণিতের ভাষায়। প্রথমে হবে জমির পরিমাণ বিঘা, সময় দিন, তারপর হচ্ছে ট্রাক্টর সংখ্যা। তো জমির পরিমাণের এখানে থাকবে 360, সময়ের এখানে 20, ট্রাক্টর হচ্ছে 4। আর তারপর যেটা বের করতে হবে সেটা হচ্ছে 1800 বিঘা, যেটা জমির পরিমাণ, সময় 10 দিন, তাহলে ট্রাক্টর কতগুলো লাগবে, প্রশ্নবোধক চিহ্ন। এবারে লিখব 360 বিঘা জমি 20 দিনে চাষ করে 4টি ট্রাক্টর, 1 বিঘা জমি 20 দিনে চাষ করে 4/360টি ট্রাক্টর, 1 বিঘা জমি 1 দিনে চাষ করে 4 × 20/360। তারপরে লিখব 1800 বিঘা জমি 1 দিনে চাষ করে, উপরে থাকবে 4 × 20 × 1800, নিচে থাকবে 360। আর 1800 বিঘা জমি 10 দিনে চাষ করে, এখানে উপরে থাকবে 4 × 20 × 1800, নিচে থাকবে 360 × 10। এবার এই জায়গাটাকেই কাটাকাটি করতে হবে, তাহলেই উত্তর চলে আসবে 40টি ট্রাক্টর। তো এবার কাটাকাটিটা দেখে নিই। ওপরে দুটো শূন্য, নিচে দুটো শূন্য কাটা যাবে। তারপরে যেটা 36 আছে আর 18 আছে, 18 দিয়ে 36কে ভাগ করলে থাকবে হচ্ছে নিচে 2, আর 2 দিয়ে 4কে কেটে দিলে থাকবে হচ্ছে উপরে 2, অর্থাৎ 2 আর 20 রইল, দুটোকে গুণ করলে হবে 40। তো আমরা উত্তরে লিখে দেব 1800 বিঘা জমি 10 দিনে চাষ করতে হলে 40টি ট্রাক্টর লাগবে। এবারে পরিবেশ ও বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্কের সমাধান দেখে নিই। এবারে প্রথমেই 1 নম্বরে দেওয়া আছে শূন্যস্থান পূরণ করো। 1-এর 1 নম্বর হলো সিনকোনা গাছের ছাল থেকে শূন্যস্থানে লিখতে হবে কুইনাইন পাওয়া যায়। তারপর 1-এর 2 নম্বর হলো সবুজ উদ্ভিদ খাবার তৈরি করার সময় পরিবেশে শূন্যস্থানে লিখব অক্সিজেন গ্যাস ত্যাগ করে। তারপর 1-এর 3 নম্বর হলো পাউরুটি তৈরি করতে লাগে এককোষী ছত্রাক, শূন্যস্থানে লিখতে হবে ইস্ট। এবারে 2-এর প্রশ্নগুলো দেখে নিই। 2-এর 1 নম্বরের প্রশ্ন হলো সিল্ক কোথা থেকে পাওয়া যায়। তো আমরা উত্তরে লিখব সিল্ক পাওয়া যায় রেশম মথ থেকে। তারপর 2-এর 2 নম্বর প্রশ্ন হলো পরাগ মিলনে সাহায্য করে এমন একটি প্রাণীর নাম উল্লেখ করো। তো আমরা উত্তরে লিখব পরাগ মিলনে সাহায্য করে এমন একটি প্রাণী হলো প্রজাপতি বা মৌমাছি, যে কোনো একটি লিখে দিও। তারপর 2-এর 3 নম্বর প্রশ্ন হলো মানুষের দেহে বাস করে এমন একটি পরজীবীর নাম লেখো। তো আমরা উত্তরে লিখব মানুষের দেহে বাস করে এমন একটি পরজীবী হলো উকুন। এবারে 3-এর প্রশ্নগুলো দেখে নিই। 3-এর 1 নম্বর প্রশ্ন হলো জামা কাপড়ের জন্য মানুষ কিভাবে উদ্ভিদের উপর নির্ভর করে।
তো আমরা উত্তরে লিখব তুলো, পাট, শন প্রভৃতি গাছ থেকে বিভিন্ন প্রকার তন্তু পাওয়া যায়। এই তন্তু দিয়ে সুতো তৈরি হয় এবং এই সুতো দিয়ে জামাকাপড় বানানো হয়। যেমন সুতির জামাকাপড় তৈরি হয় কার্পাস গাছ থেকে প্রাপ্ত তন্তু দিয়ে। এইভাবেই জামাকাপড়ের জন্য মানুষ উদ্ভিদের ওপর নির্ভর করে। এবারে 3-এর 2 নম্বর প্রশ্ন হলো প্রাণীরা উদ্ভিদের ওপর নির্ভর করে, দুটি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো। তো আমরা উত্তরে লিখব, তো এখানে দেখো 3টি উদাহরণ দেওয়া আছে, যে কোনো দুটি এখান থেকে দিয়ে দেবে। তো আমরা উত্তরে লিখব প্রাণীরা উদ্ভিদের ওপর নির্ভর করে, বিষয়টি দুটি উদাহরণের সাহায্যে তুলে ধরা হলো। 1 নম্বর হচ্ছে প্রাণীরা শ্বাসকার্য চালানোর জন্য প্রয়োজনীয় অক্সিজেন উদ্ভিদের কাছ থেকেই পায়। তারপর শিংকোনা, সর্পগন্ধা, তুলসী, বাসকের মতো নানা গাছ থেকে তৈরি হয় নানা রকম ওষুধপাতি। কিংবা আরেকটা আছে পাখি, কাঠবিড়ালি, মাকড়সা, পিঁপড়ের মতো আরও অনেক প্রাণী গাছে থাকে। কেউ গাছে বাসা বানায়, কেউ গাছের কোটরে থাকে, আবার কেউ বাসা বানাতে না পেরে গাছেই থাকে। বাদুড় যেমন গাছের ডালে ঝুলে থাকে। তো এখানে দেখো 3টি দেওয়া আছে, যে কোনো দুটি উদাহরণ দিয়ে দেবে। এবারে 3-এর 3 নম্বর প্রশ্ন হলো মানুষ খাবারের জন্য কিভাবে প্রাণীদের ওপর নির্ভর করে। তো আমরা উত্তরে লিখব অনেক ধরনের খাবার আছে যেগুলো আমরা বিভিন্ন প্রাণীদের থেকে পাই। যেমন গরু মহিষের থেকে আমরা দুধ পাই, হাঁস মুরগির থেকে ডিম পাই, পাঠা মুরগির থেকে মাংস পাই। এভাবে মানুষ খাবারের জন্য বিভিন্ন প্রাণীদের ওপর নির্ভর করে। এবারে 3-এর 4 নম্বর প্রশ্ন হলো বর্তমানে চাষের কাজে কেন নানা রকম যন্ত্রপাতি প্রাণীদের জায়গা নিচ্ছে। তো আমরা উত্তরে লিখব চাষের কাজে লাঙল চষার হাড়ভাঙা খাটুনি কমানোর জন্য নানা প্রাণীদের কাজে লাগানো হতো। ফলে চাষের কাজ অনেক সহজ হয়ে উঠেছিল। কিন্তু বর্তমানে চাষের কাজে নানা রকম যন্ত্রপাতি প্রাণীদের জায়গা নিচ্ছে। এর কারণ হলো প্রাণীদের তুলনায় যন্ত্রপাতি দিয়ে অল্প সময়ে অনেক বেশি কাজ করা সম্ভব। এছাড়া প্রাণীরা কিছুক্ষণ কাজ করলে ক্লান্ত হয়ে পড়ে, কিন্তু যন্ত্রপাতি দিয়ে একটানা বহুক্ষণ কাজ করা সম্ভব। এবারে 4-এর প্রশ্নগুলো দেখে নিই। 4-এর 1 নম্বর প্রশ্ন হলো উদ্ভিদরা প্রাণীদের ওপর নানাভাবে নির্ভর করে, একটি উদাহরণের সাহায্যে বক্তব্যটি যথার্থতা বিশ্লেষণ করো। তো এর দুটো উত্তর দেখাবো, আগে দেখে নাও, যেটা ভাল লাগবে সেটা লিখবে। তো প্রথমে আমরা লিখব উদ্ভিদরা প্রাণীদের ওপর নানাভাবে নির্ভর করে, নিচে একটি উদাহরণের সাহায্যে বিষয়টি তুলে ধরা হলো। অনেক সময় পাখিরা মুখে করে ফল নিয়ে উড়ে যায়। উড়ে যাওয়ার সময় পাখিদের মুখ থেকে ফলটা মাটিতে পড়ে যায়। কখনো আবার পাখি বা অন্য কোনো প্রাণী কিছুটা খেয়ে ফলটা মাটিতে ফেলে দেয়। মাটিতে পড়ার পরে ফল পচে গিয়ে বীজটা বেরিয়ে পড়ে। ওই বীজ থেকে এরপর চারাগাছ জন্মাতে পারে। এরকম একটা লিখতে পারো, অথবা আরেকটা লিখতে পারো, সেটা হচ্ছে উদ্ভিদরা প্রাণীদের ওপর নানাভাবে নির্ভর করে, নিচে একটি উদাহরণের সাহায্যে বিষয়টি তুলে ধরা হলো। প্রজাপতি, মৌমাছি প্রভৃতি প্রাণীরা তাদের খাবার সংগ্রহ করে ফুল থেকে, আর সেই সময় তাদের দেহে নানা অংশে লেগে যায় পরাগরেণু। এই প্রাণীরা যখন অন্য কোনো ফুলে গিয়ে বসে তখন পরাগরেণু ওই ফুলে এসে পড়ে। এই প্রক্রিয়ার নাম হলো পরাগ মিলন। নতুন উদ্ভিদ তৈরির জন্য পরাগ মিলন খুবই জরুরি। কাজেই প্রজাপতি, মৌমাছির মতো প্রাণীরা উদ্ভিদে পরাগ মিলনে সাহায্য করে। তো দুটো উত্তর দেখালাম, যেটা ভালো লাগবে লিখে দিও। এবারে 4-এর 2 নম্বর প্রশ্ন হলো ধান খেতে এজোলা চাষ করলে আর সার দিতে লাগে না, ব্যাখ্যা করো। তো আমরা উত্তরে লিখব এজোলা হলো এক ধরনের পানা। চাষের জমিতে এজোলা চাষ করলে জমিতে নাইট্রোজেন সমৃদ্ধ সার পদার্থের পরিমাণ বৃদ্ধি পায়। এজোলার দেহে বাসা বাঁধা সায়ানোব্যাকটেরিয়া অ্যানাবিনা বাতাসের নাইট্রোজেন সংবন্ধন ঘটিয়ে জমিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে। এর ফলে জমি উর্বর হয়। তাই ধান খেতে এজোলা চাষ করলে আর সার দিতে হয় না। এবারে স্বাস্থ্য শারীর শিক্ষা মডেল অ্যাক্টিভিটি টাস্কের সমাধান দেখে নিই। এবারে প্রথমেই দেখো দেশাত্মবোধ, এখান থেকে কিছু প্রশ্ন দেওয়া আছে। 1 নম্বরে আছে বহুর মধ্যে থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো, অর্থাৎ অপশান আছে, সঠিক উত্তরটা লিখতে হবে। তো 1-এর ক নম্বরে আছে 1947 সালের কত তারিখে গণপরিষদে ভারতবর্ষের জাতীয় পতাকার নকশা গৃহীত হয়। এখান থেকে সঠিক উত্তর হবে 2 নম্বর অপশান 22শে জুলাই। তারপর খ নম্বর হলো টেবিলে ব্যবহৃত ভারতবর্ষের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের মাপ কতটা পরিমাণে হয়ে থাকে। সঠিক উত্তর হবে 3 নম্বর অপশানে আছে 6 ইঞ্চি গুণ 4 ইঞ্চি। তারপর গ নম্বর হলো অশোক চক্রের নীল রং কিসের রঙের সঙ্গে মিশে যায়। এখান থেকে সঠিক উত্তর হবে 4 নম্বর অপশানটি আকাশ ও সমুদ্রের রং। এবারে 2 নম্বরে আছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সমতা বিধান করো। তো বাম স্তম্ভের ক নম্বরে আছে অশোক চক্রের 24টি কাঁটা, এর সঙ্গে ডান স্তম্ভের 6 নম্বরে আছে সর্বক্ষণের গতিশীলতার প্রতীক, এটা মিলবে। তারপর বাম স্তম্ভের খ নম্বরে আছে
জাতীয় পালনীয় দিবসে এখান থেকে ডান স্তম্ভের 3 নম্বরে আছে জাতীয় পতাকা সর্বসাধারণ ব্যবহার করতে পারেন, এটা মিলবে। তারপরে বাম স্তম্ভের গ নম্বরে আছে অশোক চক্র, এর সঙ্গে ডান স্তম্ভের 1 নম্বরে আছে ফটরশ্মি, এটা মিলবে। এরপরে বাম স্তম্ভের ঘ নম্বরে আছে বিবর্ণ জাতীয় পতাকা, এর সঙ্গে ডান স্তম্ভের 4 নম্বরে আছে ব্যবহার করা যাবে না, এটা মিলবে। এবারে বাম স্তম্ভের ও নম্বরে আছে কবরে বা চিতায়, এর সঙ্গে ডান স্তম্ভের মিলবে 5 নম্বরে যেটা আছে জাতীয় পতাকা দেওয়া যায় না। তো এগুলো ভালো করে খাতায় পাশাপাশি লিখে তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিও। এবারে 3 নম্বরে বলা হয়েছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। তো 3-এর ক নম্বর হলো যেসব সরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয় সেই সকল ভবনে রবিবার ও শূন্যস্থানে লিখতে হবে ছুটির দিন সমেত সপ্তাহের সকল দিন জাতীয় পতাকা উত্তোলিত থাকা বাধ্যতামূলক। তারপর খ নম্বর হলো ঝড় বৃষ্টি যাই হোক জাতীয় পতাকা উড়বে সূর্যোদয় শূন্যস্থানে লিখব থেকে সূর্যাস্ত পর্যন্ত। তারপর গ নম্বর হলো জাতীয় পতাকার সঙ্গে অন্য কোনো শূন্যস্থানে লিখব পতাকা একই শূন্যস্থানে লিখব দণ্ডে তোলা বা ব্যবহার করা যায় না। এবারে 4-এর প্রশ্নগুলো দেখে নিই। 4-এর ক নম্বর প্রশ্ন হলো ভারতবর্ষের জাতীয় পতাকার বর্ণনা দাও। তো আমরা উত্তরে লিখব ভারতবর্ষের জাতীয় পতাকায় 3টি উজ্জ্বল বর্ণের সমান আকারের 3টি বন্ধনী, তাই নাম তিরঙ্গা। পতাকাটি আয়তক্ষেত্র বিশিষ্ট এবং আয়তাকার পতাকার দৈর্ঘ্য তার প্রস্থের 1.5 গুণ। পতাকাটি সমপ্রস্থ সম্পন্ন 3টি আয়তক্ষেত্র বিশিষ্ট পৃথক 3টি বর্ণের অংশ নিয়ে গঠিত, অর্থাৎ 3টি রঙেরই জমিন সমান। একদম উপরে গেরুয়া, মধ্যে সাদা ও নিচে সবুজ রঙের সমাহার। পতাকার সাদা রঙের অংশটির মাঝখানে একটি নীল রঙের 24টি কাঁটা বিশিষ্ট চক্র বসানো থাকে। এই চক্রটি মহান সম্রাট অশোকের ধর্মচক্র এর অনুকরণ, একে তাই অশোক চক্র বলে। চক্রটি পতাকার উভয় পার্শ্বে ফটরশ্মির সাহায্যে অঙ্কিত করা বা উভয় দিকে ছাপানো থাকে। এবারে 4-এর খ নম্বর প্রশ্নটি দেখে নিই। প্রশ্নটি হলো কী কী ভাবে বা ক্ষেত্রে ভারতবর্ষের জাতীয় পতাকার ব্যবহার বা উত্তোলন বেআইনি তা তালিকাভুক্ত করো। তো আমরা উত্তরে লিখব যে ক্ষেত্রে ভারতবর্ষের জাতীয় পতাকার ব্যবহার বা উত্তোলন বেআইনি তা হলো 1 নম্বর ছেঁড়া ফাটা কিংবা বিবর্ণ জাতীয় পতাকা উত্তোলন বেআইনি। 2 নম্বর হলো জাতীয় পতাকা কুঞ্চিত অবস্থায় ব্যবহার করা যাবে না। 3 নম্বর হলো জাতীয় পতাকার ডান দিকে কিংবা ওপরে অন্য কোনো পতাকার প্রতীক থাকতে পারবে না। 4 নম্বর কফিন ঢেকে দেওয়া জাতীয় পতাকা মৃতদেহের সঙ্গে কবরে বা চিতায় দেওয়া যাবে না। কোনো রকম ব্যবসা বাণিজ্যে কাজে বা পেশায় নামে পেটেন্ট বা ট্রেডমার্ক হিসেবে বা নকশা করার জন্যে কেন্দ্রীয় সরকারের অনুমতি ছাড়া জাতীয় পতাকার ব্যবহার 1950 ও 2002 সালের প্রতীক এবং নাম অপব্যবহার রোধ আইন অনুযায়ী অন্যায় বলে মনে করা হয়। 6 নম্বর হচ্ছে জাতীয় পতাকার সঙ্গে অন্য কোনো পতাকা একই দণ্ডে তোলা বা ব্যবহার করা যাবে না। 7 নম্বর জাতীয় পতাকা থেকে বেশি উচ্চতায় অন্য কোনো পতাকা একই সঙ্গে ব্যবহার করা যাবে না। 8 নম্বর কোনো ব্যক্তি বা বস্তুর সামনে জাতীয় পতাকা নোয়ানো চলবে না। এই উত্তরগুলো স্বাস্থ্যসারী শিক্ষার যে টেক্সট বই সেখানেও পেয়ে যাবে, সেখান থেকে চাইলেও দেখে লিখতে পারো। এবারে 4-এর গ নম্বরটি হলো ভারতবর্ষের জাতীয় পতাকার প্রতি আনুগত্যের শপথ বাক্যটি লেখো। তো আমরা উত্তরে লিখব ভারতবর্ষের জাতীয় পতাকার প্রতি আনুগত্যের শপথ বাক্যটি হলো আমরা সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র এর প্রতীক জাতীয় পতাকার প্রতি আনুগত্যের শপথ নিলাম। তো আজ এই ভিডিও এখানেই শেষ। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।